কেন পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী ৫ বছর ক্ষমতায় টিকে থাকতে পারেন না? কেন বারবার নির্বাচিত নেতারা হঠাৎ ক্ষমতা হারান, কারাগারে যান, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত পান? আর কেন পাকিস্তানের রাজনীতির পেছনে বারবার উঠে আসে দুটি নাম, আমেরিকা এবং পাকিস্তানের সামরিক বাহিনী? আজকের গল্প শুধু পাকিস্তানের নয়, এটি ক্ষমতা, সামরিক প্রভাব, আন্তর্জাতিক রাজনীতি এবং গণতন্ত্রের এক অন্ধকার ইতিহাস। ১৯৭১ সাল, পাকিস্তান তার সবচেয়ে বড় ভাঙনের মুখোমুখি। দীর্ঘ রাজনৈতিক সংকট ও মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে পরিণত হয়। এরপর পশ্চিম পাকিস্তানে শুরু হয় নতুন রাজনৈতিক বাস্তবতা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়, আর পাকিস্তানের নেতৃত্বে আসেন জুলফিকার ভুট্টো। কিন্তু এই গল্পের শিকড় আরও গভীরে। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে বিপুল বিজয় পান শেখ মুজিবুর রহমান। তার দল প্রায় পুরো পূর্ব পাকিস্তানেই জয়লাভ করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পায় ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি। কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়নি, সংঘাত বাড়তে থাকে, আর শেষ পর্যন্ত জন্ম নেয় বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়ন করা হয়। ১৯৭৩ সালে পাকিস্তান সংসদীয় পদ্ধতিতে ফিরে যায় এবং ভুট্টো প্রধানমন্ত্রী হন। কিন্তু এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। কারণ ভুট্টো শুধু রাজনীতি করছিলেন না, তিনি পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। তার বিখ্যাত উক্তি ছিল, ঘাস খেয়ে হলেও পাকিস্তান অ্যাটম বোমা বানাবে। এই সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে ওঠে আমেরিকা। শুরু হয় চাপ, কূটনীতি, গোপন বিরোধ। তারপর আসে ১৯৭৭ সালের নির্বাচন। ভুট্টো আবারও জয়লাভ করেন, কিন্তু নির্বাচন নিয়ে বিরোধ তৈরি হয়, দেশ জুড়ে অস্থিরতা বাড়তে থাকে, আর ঠিক তখনই পাকিস্তানের ইতিহাসে আবার প্রবেশ করে সেনাবাহিনী। মুহাম্মদ জিয়াউল হক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ভুট্টোকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়। সমর্থকদের দাবি, এই মামলায় ভুট্টোর বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল না। তবুও আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়, এবং এখান থেকেই পাকিস্তানের রাজনীতিতে আরও গভীরভাবে জড়িয়ে যায় আন্তর্জাতিক শক্তি, সামরিক বাহিনী এবং গোপন কূটনীতি। কারণ একই সময়ে আফগানিস্তানে প্রবেশ করে সোভিয়েত ইউনিয়ন। শুরু হয় ঠান্ডা যুদ্ধের নতুন অধ্যায়। আমেরিকার প্রয়োজন ছিল পাকিস্তানকে, প্রয়োজন ছিল ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে সোভিয়েত বিরোধী শক্তি গড়ে তোলা। এই সময় পাকিস্তানে ইসলামপন্থী রাজনীতির উত্থান ঘটে। আফগান যুদ্ধে তৈরি হয় নতুন জঙ্গি নেটওয়ার্ক, এবং সেই সময়েই পরিচিত হয়ে ওঠে ওসামা বিন লাদেন নামটি। কিন্তু ইতিহাসের নির্মমতা হল, যাদের একসময় প্রয়োজন হয়, সময় বদলালে তারাই হয়ে ওঠে বোঝা। ১৯৮৮ সালে প্রেসিডেন্ট জিয়াউল হকের বিমান রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়। আজও সেই দুর্ঘটনা নিয়ে অসংখ্য প্রশ্ন রয়েছে। তারপরও পাকিস্তানের রাজনীতি স্থিতিশীল হয়নি, বরং একটি ভয়ঙ্কর প্যাটার্ন তৈরি হয়। কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ শেষ করতে পারেন না। কেউ বরখাস্ত হয়েছেন, কেউ সামরিক চাপে পদত্যাগ করেছেন, কেউ কারাগারে গেছেন, কেউ নির্বাসনে। আর সর্বশেষ বড় উদাহরণ ইমরান খান। একসময় পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে ওঠেন তিনি। ক্রিকেট মাঠের নায়ক থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। কিন্তু ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই তার সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক খারাপ হতে শুরু করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা বাড়তে থাকে। ২০২২ সালে তার বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হয়। সংসদে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। ইমরান খান অভিযোগ করেন, এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। তার সমর্থকরা দাবি করেন, এর পেছনে ছিল মার্কিন চাপ এবং পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা। বিশেষ করে আলোচনায় আসে মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু এবং তৎকালীন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ায়ের নাম। ক্ষমতাচ্যুত হওয়ার পরও ইমরান খানের জনপ্রিয়তা কমেনি, বরং পাকিস্তানের রাস্তায় রাস্তায় তার সমর্থনে বিশাল জনসমাবেশ হতে থাকে। অনেক বিশ্লেষক বলেন, ১৯৬৯ থেকে ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান যেমন পূর্ব পাকিস্তানে অসাধারণ গণসমর্থন পেয়েছিলেন, পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তাও একসময় তেমন মাত্রায় পৌঁছতে শুরু করেছিল।
তারপর আসে 2023 সালের 9 মে। ইমরান খানকে গ্রেপ্তার করা হয়, আর সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তানে শুরু হয় ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা। আজ পাকিস্তান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিভক্তি এবং নিরাপত্তা সমস্যার মুখোমুখি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই অবস্থার জন্য দায়ী কে? শুধু কি দুর্বল গণতন্ত্র, নাকি দীর্ঘদিনের সামরিক হস্তক্ষেপ, নাকি আন্তর্জাতিক শক্তির ভূ-রাজনৈতিক খেলা? সম্ভবত পাকিস্তানের ইতিহাস আমাদের একটি কঠিন সত্য শেখায়। যেখানে নির্বাচিত সরকারের চেয়ে অদৃশ্য শক্তির প্রভাব বেশি হয়, সেখানে গণতন্ত্র কখনো পুরোপুরি স্থিতিশীল হয় না। আর সেই কারণেই হয়তো পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ ৫ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার কি মনে হয়, পাকিস্তানের বর্তমান সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? সামরিক বাহিনী, আন্তর্জাতিক রাজনীতি, নাকি দেশের অভ্যন্তরীণ দুর্বলতা? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি শেয়ার করুন, কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতি বুঝতে পাকিস্তানের এই ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ।